আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজ আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী 1 এর পৃষ্ঠা নাম্বার 6, অর্থাৎ অনুশীলনীর সকল প্রশ্ন এখন আমরা সমাধান করব। তো আশা করি এই ভিডিওটি দেখার পরে এই অনুশীলনী প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো 1 নম্বর প্রশ্ন আছে, নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। 2 নম্বর আছে, নিচের সংখ্যাগুলো কথায় লেখো। 3 নাম্বার আছে, নিচের সংখ্যাগুলোতে যে সার্থক অঙ্কগুলো আছে তার স্থানীয় মান নির্ণয় করো। তো এরকম করে আমরা 7 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করব। তো চলো শুরু করা যাক। নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। ক নম্বরে কি আছে? 20,070। তো 20,070 আমরা আগে সমাধান করি। এভাবে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এভাবে আমরা কি করব? প্রথমে লিখে নিব। লিখে নেওয়ার পরে যে 20,000, তো 20,000, হাজারের ঘর কোনটা? অযুত এবং হাজার। তাহলে এখানে আমরা লিখে নিব কি? 20 20 লিখলাম। তারপর 70, 70 লিখতে কি প্রয়োজন হয়? একক আর দশকের ঘর। আমরা এই দুই ঘরে কি লিখলাম? 70। এখন পরে এই অংশটুকু আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে, আমাদের কিন্তু এইভাবে অ্যান্সার করতে হবে। এই কথাগুলো লিখতে হবে যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপতনের পর দেখা যায় যে শতকের ঘরে কোনো অঙ্ক নেই। যে শতকের ঘরে কোনো অঙ্ক কিন্তু আমাদের এখানে নাই। এই গড়টিতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। তাহলে এই গড়টাতে শূন্য বসালে সংখ্যাটা এরকম হবে, 20,070। সংখ্যাটি এত, এই উত্তর। আশা করি বুঝতে পারছো। 30,008, তাহলে হাজারের ঘরে কত লিখবো আমরা? পূর্বের মতো করে 30। এককের ঘরে হবে 8। শতক এবং দশকের ঘর ফাঁকা, এখানে দুইটা শূন্য দিয়ে দিব। তো হয়ে গেল। ঠিক এরকমভাবে কথায় প্রকাশিত অঙ্কটি সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। এই ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি কত? এত। এখন দেখো, প্রথমে বলা হইতেছে এখানে কিন্তু গড়টিতে শূন্য বসিয়ে পাওয়া যায়, আর এখানে গড়গুলোতে, মানে এখানে দুইটা গড় আছে তো এই জন্য গুলো শব্দটা ব্যবহার হয়েছে। আর এখানে একটা গড় ছিল ফাঁকা, এই জন্য গড়টিতে এই শব্দটা ব্যবহার হয়েছে। লেখার সময় এগুলো একটু খেয়াল করে লেখবা। তো তারপর 55,400, 55,000 আমরা 55 লিখবো, হাজারের ঘরে অযুত আর হাজার, 55 লিখলাম। 400 শতকের ঘরে লিখলাম 4। দশক আর এককের ঘর ফাঁকা, এখানে দুইটা শূন্য বসিয়ে দিলাম। এই সংখ্যাটি এত। পরে খ নাম্বারে 4,05,000, তো লক্ষের ঘরে লিখবো কত আমরা? 4। লক্ষের ঘর কোনটা? এই লিখলাম 4। কত? 5,000। তাহলে হাজারের ঘর যেহেতু দুইটা, তাহলে এককের ঘর যেটা হাজারের সেইখানে হবে 5, কারণ 5,000 বলা আছে। এখন দেখো, অযুত, শতক, দশক, একক এই ঘরগুলো ফাঁকা। পূর্বের মতো করে এগুলোতে আমরা কি বসিয়ে দেব? শূন্য। শূন্য বসিয়ে দিলাম। এই যে অযুত, শতক, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই, তো এই ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। তো সংখ্যাটি কত? এত। পরে হলো 7,02,075, তা 7 বসবে কোথায়? লক্ষের ঘরে। যদিও নিযুত এবং লক্ষ এই দুইটা ঘর মিলিয়ে লক্ষের ঘর, তো যেহেতু 7 লক্ষ এই জন্য লক্ষের ঘরেই বসলো 7। পরে বললো 2,075, তাহলে হাজারের ঘরে বসবো কত? 2। আর দশক আর শতরের ঘরে বসবো 75, অর্থাৎ 7 5। মাঝখানে অযুত আর শতকের ঘর ফাঁকা, এখানে দুটো শূন্য। এই হলো আমাদের সংখ্যা। এটাই হলো উত্তর। পরে ছোট গ নম্বরে 76,09,070, 76 লক্ষ। তো এই নিযুত আর লক্ষ গড় এটা, তাহলে এখানে কি 76 বসবে? 76, 76,09,070, তাহলে 9,000, হাজারের ঘরে বসবে কত? 9। অযুতের ঘরে কোনো সংখ্যা বসবে না। 70, তাহলে এখানে বসলো কত? 70। যে ফাঁকা ঘরগুলো আছে ফাঁকা ঘরগুলো পূর্বের মতো করে শূন্য দিয়ে দিলাম। তো এই কথাগুলো কিন্তু আমাদের লিখতে হবে। তো এটা পূর্বে যেহেতু বলছি, বারবার বলতেছি না। তো এই হলো আমাদের সংখ্যাটি। দেখো মিলে গেছে কিন্তু। পরে 30,09,004, তো 30,09,004, তার লক্ষের ঘর কি? নিযুত আর লক্ষ, এখানে লিখতে হবে কত? নিযুতের ঘরে 3, লক্ষের ঘরে 0, এই হয়ে গেল লক্ষের ঘরের 30। 904, তাহলে 904 হলে 9 বসবে শতকের ঘরে, 4 বসবে এককের ঘরে। তো মাঝখানে অযুত, হাজার এবং দশক এই ঘরগুলো ফাঁকা। ফাঁকা থাকলে কি শূন্য বসাতে হয়, আমরা তো জানি। এই শূন্য বসিয়ে দিলাম। তো এই সংখ্যাটা হয়ে গেল। এটাই হলো আমাদের উত্তর।
পরে বর্গ নাম্বার 5,03,02,007। তাহলে কোটির ঘরে বসবে কত? 5, যেহেতু 5 কোটি। 3 লক্ষ, তাহলে লক্ষের ঘরে বসবে কত? 3, নিযুতের ঘর কিন্তু ফাঁকা। 2007, তাহলে 2 বসবে কত? হাজারের ঘরে 7, 7 বসবে এককের ঘরে। মাঝখানে নিযুতের ঘর ফাঁকা 0, অযুতের ঘর ফাঁকা 0, শতকের ঘর ফাঁকা 0 এবং দশকের ঘরে 0 বসলো। এই হলো আমাদের সংখ্যা। তো সংখ্যাটি কত? দেখো একদম হুবহু মিলে গেছে কিন্তু। এটাই আমাদের উত্তর। তো নাম্বার 98,07,05,009। 98 কোটি। এখন দেখে 98 লিখতে কি লাগে আমাদের? 9 এবং 8। কোটির ঘর কিন্তু নির্দিষ্ট না, এই জন্য কোটির ঘরে বসবে কত? 98। পরে বলছে কি 7 লক্ষ, তো লক্ষের ঘরে বসলো কত? 7। 5,000, তাহলে হাজারের ঘরে বসলো 5। 9 এককের ঘরে 9, মাঝখানে যে কয়টা ঘর ফাঁকা সব কয়টা ঘরে কি দিতে হবে? 0। এই হয়ে গেল আমাদের সংখ্যাটি। আমরা এই কথাগুলো কিন্তু লিখব, প্রয়োজন মনে করলে এখান থেকে লিখে নিতে পারো। তো সংখ্যাটি কি আমাদের মিলে গেছে না? দেখো একদম হুবহু এটার সাথে মিলে গেছে। তো নাম্বার 102,05,708। 102 কোটি, কোটির ঘরে লিখতে হবে কিন্তু 102 কোটি। তাহলে আমরা এই 102 লিখব কোটির ঘরে। আমি আগেই বলছি যে কোটির ঘরটা কিন্তু নির্দিষ্ট না, যত কোটি বলবে তত কোটি এখানে লিখতে হবে। 5,000, তাহলে হাজারের ঘরে বসবে কত? 5। 700, তাহলে শতকের ঘরে বসবে কত? 7। 8 এককের ঘরে বসবে 8। তো দশকের ঘর ফাঁকা 0, অযুতের ঘর ফাঁকা 0, লক্ষের ঘর ফাঁকা 0, নিযুতের ঘর ফাঁকা 0। তো এই যে 102 কোটি 5,0708। সংখ্যাটি কত হলো? 102 কোটি 5,0708। এটাই উত্তর। পরে হলো 6 নাম্বার 955 কোটি 7,90,000। 955 কোটি, তাহলে কি কোটির ঘরে হবে 955। এই হলো 955 কোটি। 7 লক্ষ, তাহলে লক্ষের ঘরে বসবে কত? 7। 7,90,000। তে 90 লিখতে কি দশক আর এককের ঘর প্রয়োজন, এই জন্য 90 লিখলাম। তা মাঝখানে যে ঘরগুলো ফাঁকা আছে প্রত্যেকটা ঘরে কি দিতে হবে? 0 বসিয়ে দিলেই আমাদের সংখ্যাটা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো। তো এই হলো আমাদের সংখ্যা, যে 955 কোটি 7,90,000। যোগ 3,500 কোটি 85,921। তো আমাদের কি লিখতে হবে? 3,500। এই 3,500 লিখতে হবে কোটির ঘরে। 3,500 কোটি আমাদের হয়ে গেল। এরপর 85 লক্ষ, তো 85 লক্ষ লিখতে গেলে আমাদের কি করতে হবে? নিযুত আর লক্ষ, এই গড়টা হলো লক্ষের ঘর, এই 85 লক্ষ হয়ে গেল। তারপর আমাদের কত লিখতে হবে? 921। তাহলে এই শতকের ঘরে 9, যেহেতু 900 বলছে, আর 21 হলো দশক আর এককের ঘর মিলিয়ে। তো মাঝখানে অযুত আর হাজারের ঘর ফাঁকা, এই দুইটা ঘরে কি করতে হবে? 0 বসিয়ে দিতে হবে। এই হলো আমাদের সংখ্যা, এটাই উত্তর। দেখো 50,301,538,000। এটা কিন্তু আমাদের একমাত্র প্রশ্ন এখানের অঙ্কে লেখার ক্ষেত্রে। এটা হলো আন্তর্জাতিক পদ্ধতিতে। তা আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে লিখে আমরা আগেই জানি, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। কিন্তু আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আন্তর্জাতিক পদ্ধতিতে হাজারের গড় 3টা, মিলিয়নের গড় 3টা, বিলিয়নের গড় 3-এর অধিক হতে পারে। আর একক, দশক, শতক তো আন্তর্জাতিক পদ্ধতি আর দেশীয় রীতি সব রীতিতেই একই। তাহলে চলো আমরা সংখ্যাটা লিখে ফেলি। 50 বিলিয়ন। 50 বিলিয়ন অর্থাৎ বিলিয়নের গড়ে হবে 50। 301 মিলিয়ন, তাহলে মিলিয়নের গড়ে হবে কত? 301। 538,000, তো কি 538,000, তো 538,000 হলে হাজারের ঘরে হবে 538। 538 হলো কি হাজারের ঘরে। এখন শতক, একক এবং দশকের ঘর ফাঁকা, এখানে আমাদের কি দিতে হবে? 0 বসিয়ে দিলেই হয়ে যাবে।
দেখো সংখ্যাটা মিলছে কিনা। কি বলেছে? 50,301,538,000 এই হলো উত্তর। আশা করি উপরের সকল অঙ্কই তোমরা বুঝতে পারছো। এখন 2 নম্বর প্রশ্নে কি আছে? কথায় লিখতে হবে 2 নম্বর প্রশ্নে। ক নম্বরে এই প্রশ্নটা আছে, আমরা একটু কমা বসিয়ে নিই। এই কমা বসিয়ে নিলাম। আমরা জানি যে প্রথম ডান দিক থেকে 3 ঘর পরে কমা বসাইতে হয়। তো এটা কি হলো? এই দুটো হলো হাজারের ঘর, এগুলো হলো একক, দশক এবং শতকের ঘর। তাহলে কি 45,789 কথায় লিখলে হবে। তো এইখানে 41,007 আছে, এখানে একটা শূন্য বেশি হয়ে গেছে, একটা শূন্য আমরা কেটে দিলাম। তাহলে এখানে প্রথম 3 ঘর পর কমা, তাহলে এটা কি হলো? 41,007। আশা করি বুঝতে পারছো। এটা সরাসরি লিখে দিলেই হবে, এত কিছু করার দরকার নাই। তো এখানেও প্রথম ডান দিক থেকে 3 ঘর পর, পরে 2 ঘর পর পর, পরে কি হলো? এটা হাজার, এটা হলো লক্ষের ঘর। তাহলে কি 8,91,071 কথায় লিখলে হবে। এখানেও সেম ভাবে কমা বসিয়ে নেই, 2,78,000। পরে সেম ভাবে কমা বসিয়ে নেই, 7,90,678। তারপর সেম ভাবে কমা বসিয়ে নেই, 8,90,075 কথায় লিখলে হবে। পরে গ নাম্বারে আছে, আমরা কমা বসিয়ে নেই, পরে হলো কি 44,785। তারপর কমা বসিয়ে নেই, কথায় লিখলে কি হবে? 68,70,509। 68,70,509 কমা বসিয়ে নেই, তাহলে কি হবে? 71,05,070। এরপর বর্গ, কমা বসাই, দেখি কি হয়। পরে 2 ঘর, প্রথমে 3 ঘর পর, তারপর 2 ঘর পর পর কমা। তো এখন কি হইতেছে? এই পর্যন্ত শতক, হাজার, লক্ষ, আর এগুলো হলো কোটি। তাহলে কি হয়? 5,08,77,003। 5,08,77,003। এরপরে এখানে কমা বসাই, প্রথমে 3 ঘর পর, তারপর 2 ঘর পর পর। 9,43,09,799। তো 9,43,09,799 কথায় লিখলে হবে। সেমভাবে কমা বসাই, প্রথমে 3 ঘর পর, তারপর 2 ঘর পর পর। এখানে কি হলো? 8,39,765। 8,39,765। আশা করি তোমরা কথায় লেখা বুঝতে পারছো। 3 নম্বরে কি আছে? নিচের সংখ্যাগুলোতে যে সার্থক অঙ্কগুলো আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। তো এখানে একটা কথা বলা আছে যে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করতে বলছে। অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো হলো সার্থক অঙ্ক, আর 0 সার্থক অঙ্ক নয়। 0 স্থানীয় মান আমাদের নির্ণয় করতে হবে না। তো চলো শুরু করা যাক। ক নাম্বার আছে কত? 72। সমাধান: প্রদত্ত সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান 2 একক, অর্থাৎ 2 গুণন 1। যেহেতু 2 এককের ঘরে আছে, এই জন্য 2 এর সাথে 1 গুণ হলো। 2 এর সাথে 1 গুণ দিলে হয় 2, কথায় লিখলে হয় 2। তো 7 এর স্থানীয় মান 7 দশক, যেহেতু 7 দশকের ঘরে আছে, 7 এর সাথে 10 গুণ দিলে হয় 70, কথায় 70। তো 72 সংখ্যাটিতে 7 ও 2 এর স্থানীয় মান যথাক্রমে 70, 2। খ নাম্বার 359। প্রদত্ত সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান 9 একক, পূর্বের মতো 9 এর সাথে 1 গুণ হয় 9, বা কথায় লিখলে হয় 9। তো 5 এর স্থানীয় মান 5 দশক, তো এখানে একটু শূন্য বেশি হচ্ছে, 5 এর সাথে 10 গুণ দিলে হয় 50 বা 50। 3 এর স্থানীয় মান হলো 3 শতক, অর্থাৎ 3 এর 100 দ্বারা গুণ, যেহেতু শতক, দেখো 3 শতকের ঘরে আছে, এই জন্য 100 দ্বারা গুণ হয়েছে। তাহলে 3 100 দ্বারা গুণ হলে হয় 300, কথায় লিখলে এরকম হয়। তো 359 সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান 300, 5 এর স্থানীয় মান 50, 9 এর স্থানীয় মান 9। তো আশা করি বুঝতে পারছো। তো এরকম ভাবে সব কয়টা এত সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান 3 একক, একই রকম 2 এর স্থানীয় মান 2 শতক। দেখো 2 কিন্তু শতকের ঘরে আছে, শূন্যটা কিন্তু আমরা নির্ণয় করছি না। কেন? সার্থক অঙ্কের নির্ণয় করতে হবে, শূন্য সার্থক নয়, এই জন্য আমরা নির্ণয় করি নাই। তো 2 এর 100 দ্বারা গুণ 200, 200। 4 এর স্থানীয় মান 4,000-এর ঘরে আছে, 4,000। 4 এর 1,000 দ্বারা গুণ হয় 4,000, কথায় লিখলে 4,000। তো এই একই রকমভাবে তোমরা লিখে দিবা। তো পরে বর্গ নাম্বার কি আছে? কমা বসায় দেখো 70,809। তো প্রদত্ত সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান, এখানে গুণ হবে 9 গুণন 1, 9।
তো 8-এর স্থানীয় মান 8 শতক, যেহেতু 8 শতকের ঘরে আছে তাহলে 8-এর 100 দ্বারা গুণ 800। তো 7-এর স্থানীয় মান কত? 7 কি আছে? অযুতের ঘরে, 7 অযুত। 7 আছে কোথায়? হাজারের ঘর দুইটা, এটা হাজারের ঘর আর এটা অযুতের ঘর। তাহলে অযুতের ঘরে আছে 7। অযুতের ঘরে থাকলে কি হবে? 7-এর গুণ হবে 10,000 দ্বারা। 7-এর কত দ্বারা গুণ হবে? 10,000। হাজারের ঘরে থাকলে 7-এর 1,000 দ্বারা গুণ হতো। যেহেতু অযুতের ঘরে আছে 7, এই জন্য এই 7কে 10,000 দ্বারা গুণ করতে হবে। 10,000 দ্বারা 7-এর গুণ দিলে কি হয়? 70,000। এই জন্য 70,000। তো এত সংখ্যাটিতে 7, 8 ও 9 এর স্থানীয় মান যথাক্রমে 70,000, 809। নিচের থেকে তোমরা লিখে যাবা, তাহলেই হয়ে যাবে। এটাই উত্তর। পরে নাম্বার এই সংখ্যাটি তো আমরা কমা বসিয়ে নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কমা বসায় নিলাম। তো এখন দেখো 8-এর স্থানীয় মান 8, এটা আমরা বুঝি। 7-এর স্থানীয় মান যেহেতু দশকের ঘরে আছে 10 দ্বারা গুণ 70। 5-এর স্থানীয় মান 5 আছে কি? হাজারের ঘরে, তাহলে 5-এর 1,000 দ্বারা গুণ 5,000। তো 4-এর স্থানীয় মান 4 আছে অযুতের ঘরে, এই জন্য 4-এর গুণ হবে 10,000 দ্বারা। তাহলে এই 4-এর স্থানীয় মান কত? 40,000। ঠিক একই রকমভাবে 3 আছে কোন ঘরে? দেখো 3 আছে কোটির ঘরে, কিন্তু 3 আছে কোথায়? কোটির ঘরে। কোটির ঘরে কিন্তু 13 কোটি। তাহলে 3-এর স্থানীয় মান হবে 3 কোটি। অর্থাৎ 3-এর স্থানীয় মান 3 কোটি, অর্থাৎ 3-এর 1 কোটি দ্বারা গুণ দিলে হয় 3 কোটি বা 3 কোটি। ঠিক 1-এর স্থানীয় মান কিন্তু 10 কোটি। এই জন্য 1-এর স্থানীয় মান 10 কোটি, অর্থাৎ 10 গুণন 1 কোটি সমান 10 কোটি। তো এত সংখ্যাটিতে 1, 3, 4, 5, 7, 8 এর স্থানীয় মান যথাক্রমে 10 কোটি, 3 কোটি, 40,000, 5,000, 70, 8। তো আমরা এইভাবে যথাক্রমে লিখে দেবো। এটাই হলো উত্তর। তো তারপর 6 নাম্বার, একইভাবে 6 নাম্বার সমাধান করবা। পরে হলো 6 নাম্বার। 6 নাম্বারও তোমরা একইভাবে সমাধান করবা। তোমরা একটু দেখে নেবে এখান থেকে 6 নাম্বারগুলো একইভাবে সমাধান করবা। তো এটা বর্গীয় জটা আমরা দেখি। তো এত সংখ্যাটি, তো এই সংখ্যাটা আমরা কমা বসায় নেই। মাঝখানে একটা একটা করতেছি, কারণ সব কটা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো দেখো এখানে এ পর্যন্ত হলো শতক, এ পর্যন্ত হাজার, এ পর্যন্ত কি লক্ষ, এ পর্যন্ত কোটি। তাহলে কোটির ঘরে আছে 90 কোটি। তো 2-এর স্থানীয় মান 2 একক, অর্থাৎ 2। 3-এর স্থানীয় মান 3 দশক, 3-এর 10 দ্বারা গুণ 30। 4-এর স্থানীয় মান 4 শতক, অর্থাৎ 400। 8-এর স্থানীয় মান 8,000 হলো। 5-এর স্থানীয় মান কত? 5 অযুত, অর্থাৎ অযুতের স্থানে থাকলে ওই সংখ্যারে 10,000 দ্বারা গুণ করতে হবে। 10,000 দ্বারা গুণ দিলে কত হয়? 50,000 5-এর। পরে 7-এর স্থানীয় মান কি? লক্ষের ঘরে আছে 7 লক্ষ, যেহেতু 1 লক্ষ দ্বারা 7-এর গুণ দিলে হয় 7 লক্ষ। পরে 9-এর স্থানীয় মান 9 দশক কোটি, অর্থাৎ 9 কোটির ঘরে কিন্তু দশকের স্থানে আছে, তাই না? একক দশক, কোটির স্থানকে যদি আমরা একক দশক হিসেবে চিহ্নিত করি, তাহলে 9 দশক কোটি, অর্থাৎ 90-রে 1 কোটি দ্বারা গুণ দিলে হয় কত? 90 কোটি। তাহলে এত সংখ্যাটিতে এই এত সংখ্যাগুলোর স্থানীয় মান যথাক্রমে 90 কোটি, 7 লক্ষ, 50,000, 8,000, 432। ঠিক আছে, এটাই হলো উত্তর। আমরা কমা দিয়ে এগুলা লিখে দেবো, যে প্রত্যেকটার পরে কিন্তু কমা দিয়ে লিখে দেওয়া হয়েছে। পরে ঝ নাম্বার ঠিক সেমভাবে তোমরা করবা। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, না হয় আমি সবগুলো তোমরা দেখাই দিতাম। সেমভাবে দেখো সমাধানগুলো তোমরা চাইলে ভিডিও করে দেখে নিতে পারো, পুশ করে দেখে নিতে পারো। তো এরপর হলো 4 নাম্বার, 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো যে কোনো অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লেখার ক্ষেত্রে কিন্তু একটা নিয়মই হলো, বৃহত্তর সংখ্যা যদি 9 অঙ্কের হয় তাহলে 9টা 9 লিখে দিলেই হয়। 7 অঙ্কের হলে 7টা 9 লিখে দিলেই হয় বৃহত্তম সংখ্যা লেখার ক্ষেত্রে। 3 অঙ্কের হলে 3টা 9। তো এগুলো খুব ইজি, আমরা হয়তো 4-5-এ করছি, যার জন্য এগুলো 4-এর সমাধান 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9টা 9 লিখে দিছি। তো 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? একটা 1 লিখে 8টা শূন্য দিলে হয়ে যাবে। তো 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা 1 লিখে দেখো 8টা শূন্য দিছে, 3টা আর 3টা 6টা আর 2টা 8টা। এই 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। যদি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলে তাহলে একটা 1 দিয়ে 2টা শূন্য দিলেই হয়ে যায় 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। যদি 4 অঙ্কের বলে তাহলে একটা 1 দিয়ে 3টা শূন্য। অর্থাৎ যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলবে একটা 1 লিখে তার থেকে একটা কম শূন্য বসিয়ে দিলেই ক্ষুদ্রতম সংখ্যাগুলো
হয়ে যায়। আর বৃহৎ 5 নাম্বার প্রশ্ন কি বলা আছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করব, অর্থাৎ এখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কি আমরা একবার ব্যবহার করে এর বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। তো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার এই ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে বৃহত্তর সংখ্যা গঠনের ক্ষেত্রে বড় অঙ্কের থেকে ছোট অঙ্কের দিকে সাজিয়ে লিখলেই হয়। অর্থাৎ এখানে দেখো 9 সব থেকে বড়, আমি প্রথমে লিখছি 9, তারপর 8, পরে লেখা হয়েছে 8, এরপর দেখো এই সব কয়টা সংখ্যার মধ্যে 5 বড়, এই জন্য 5 লেখা হয়েছে, তারপর 4, এই জন্য 4, তারপর কত 3 লেখা হয়েছে 3, তারপর 2, এরপর লেখা হয়েছে 2, সর্বশেষে আছে 1, লিখে দিলাম 1। এখন ক্ষুদ্রতর সংখ্যা লেখার ক্ষেত্রে কি করতে হবে? এই অঙ্কগুলো একবার ব্যবহার করেই ক্ষুদ্রতর সংখ্যা লেখার ক্ষেত্রে কি করতে হবে? ছোট থেকে বড়র দিকে সাজিয়ে লিখলেই হবে। অর্থাৎ এই 1 লিখব প্রথমে, তারপর 2, এরপর 3, এরপর 4, এই 5, 8, 9, এভাবে লিখে দিলেই হয়ে যায়। এখন খ নাম্বার প্রশ্নের সমাধান করতে হবে। তো খ নাম্বারেও এই 7টা অঙ্ক আছে, ঠিক একই রকমভাবে একই অঙ্ক মাত্র এক ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তর সংখ্যা লিখতে হবে। আমরা বড় থেকে ছোটোর দিকে লিখে দিলাম, 7 অঙ্কের বৃহত্তর সংখ্যা হয়ে গেল। ঠিক এইখানে আমরা কি করছিলাম যে বিপরীত ক্রমে সাজিয়ে লিখে দিয়েছিলাম, অর্থাৎ এখানে বড় থেকে ছোটোর দিকে লেখা ছিল, আমরা পরে কি করছি ছোট থেকে বড়র দিকে লিখে দিছি। তো এখানেও ছোট থেকে বড়র দিকে লিখে দিলে হয়ে যাবে, কিন্তু ছোট থেকে বড়র দিকে লিখে দিলে দেখো এই শূন্যটা সবার প্রথমে পড়ে যায়। শূন্য যখন সবার প্রথমে পড়ে যাবে তখন সেই ক্ষেত্রে অঙ্কটা কিন্তু 7 অঙ্কের থাকবে না, কারণ শূন্যের মান তো শূন্যই, এটা সার্থক না। এখানে সার্থক অঙ্ক হলো এই কয়টা অঙ্ক হয়ে যাবে, তখন কি এটা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে, 7 অঙ্কের হবে না। তখন এই সমস্যা থেকে আমাদের বের হওয়ার রাস্তা কি? রাস্তাটা হলো, যদি শূন্য সবার বামে পড়ে যায় তখন কি করব, যে সবার বামে যদি শূন্য 3-4টাও পড়ে যায়, এখানে তো একটা পড়ছে, এরকম আরও একাধিকও যদি পড়ে যায়, সেই ক্ষেত্রে সব মানে শূন্যের থেকে যে ডান দিকে যেতে থাকলে যে সর্বপ্রথম যে সার্থক অঙ্কটা পড়বো সেই অঙ্কটাকে সবার বামে সরিয়ে দিব। অর্থাৎ এইখানে 3 আসবে শূন্যের স্থলে, শূন্য চলে যাবে কোথায় 3-এর স্থলে। তাহলে আমাদের ক্ষুদ্রতর সংখ্যাটি এরকম হবে 3, 0। বাকি সব কয়টা অঙ্ক কিন্তু সেম, অর্থাৎ 4, 5, 7, 8, 9, এই হলো আমাদের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। 6 নম্বর প্রশ্ন, 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তর ও ক্ষুদ্রতর সংখ্যার প্রথমে 7 ও শেষে 6 আছে? তো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 7টা নয়, তাহলে 7টা নয়, কিন্তু এখানে আমাদের কথা বলা আছে প্রথমে 7 থাকা লাগবো আর শেষে 6 থাকা লাগবো। তাহলে আমরা কি করব, নর্মালি কিন্তু আমাদের 7টা 9 হওয়ার কথা, এখানে একটা 9, এখানে একটা 9, 7টা 9। তো এই যে এখানে আছে 5টা, আর এই একটা 6টা, আর এই একটা 7টা, কিন্তু আমাদের যেহেতু প্রথমে 7 থাকা লাগবে এই জন্য আমরা প্রথমে 7 দিছি, আর শেষে 9 থাকা লাগবে, 6 থাকা লাগবে, এই জন্য দিছি আমরা কত 6। তাহলে কি হলো আমাদের, যে প্রথমে 7 বসলো এবং শেষে বসলো 6। কেন এটা বসলো? কারণ আমাদের প্রশ্নে বলা আছে প্রথমে 7 বসবে এবং শেষে বসবে কত 6। তো ঠিক একই রকমভাবে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একটা 1, আর এখানে কয়টা 6টা 0, 6টা 0, এটা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। এটা কিন্তু 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু আমাদের কন্ডিশন দেওয়া আছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলছে যার প্রথমে 7 আছে এবং শেষে 6 আছে। তো এই যে প্রথমে 7 লিখলাম এবং শেষে 6 লিখলাম, মাঝখানে সব কয়টা গড় দিয়ে দিলাম 0। তাহলে প্রথমে 7 এবং শেষে 6 দিয়ে 7 অঙ্কের এর থেকে ছোট আর সংখ্যা হতে পারে না। তো এরকম যদি প্রশ্ন আছে প্রথমে 7 না আর শেষে 6 বলছে এখানে প্রশ্নে, যদি প্রথমে বলতো 2 শেষে 5, তাহলে প্রথমে দিতাম আমরা কি 2, শেষে দিতাম 5। তো এখানেও প্রথমে 2 বসতো, শেষে বসতো কত 5। তো এরকম প্রশ্ন আসলে আশা করি সবাই আমরা পারবো। পরে 7 নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে, যে এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। তাহলে এই অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে পাই, অর্থাৎ আমরা এই 5 নিব 7-এর স্থলে, এই 5 নিব 3-এর স্থলে, তাহলে 4-এর স্থানটা পরিবর্তন হইতেছে না, 4 4-এর জায়গায় থাকবো, আর এই 3 আসবে 5-এর জায়গায়, 7 আসবে এই 5-এর জায়গায়। তাহলে এরকম উল্টে দিলে আর কি এরকম হয় সংখ্যাটি। তো সংখ্যাটিকে কথায় লিখলে হয়, এই সংখ্যাটিকে কথায় লিখলে হয় কমা বসে 55,437, 55,700।